গুড মর্নিং সবাইকে। হিচেকের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। 610 টাকার তেল ভরিয়ে নিলাম, এটা মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আর এখানে আমি তো টিফিন করে নিলাম, মানে ব্রেকফাস্ট, আর কাবেরীর ব্রেকফাস্ট হয়নি। তা রাস্তার মধ্যে হয়তো দাঁড়িয়ে কোনোখানে ওর ব্রেকফাস্টের একটা ব্যবস্থা করতে হবে। এখন আমরা এখান থেকে বের হচ্ছি জিরোর উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 10টা, আর জিরোর ডিস্টেন্স এখান থেকে 233 কিলোমিটার। তা যেতে তো 6-7-8 ঘন্টার মতো, একবারে ডিরেক্ট গেলে তো 6 ঘন্টা মধ্যে পৌঁছে যাওয়া যায়। তা যেহেতু মাঝখানে দাঁড়ানো হবে, সেই জন্য তো টাইম একটু বেশিই লাগবে। 5টার মধ্যে বা বিকেলের মধ্যে ওখানে পৌঁছতে পারি কি না সেটাই কথা। তাহলে এখন আমরা চলবো জিরোর উদ্দেশ্যে। এর মধ্যে আমাদের অরুণাচলের বর্ডার ক্রস করতে হবে। তেজপুর শহর ক্রস করছি। এটা একটা জলাভূমি বা নদী হবে, কিছু একটা নদী হলেও জল নেই। আর এই যে এখানে কি সুন্দর, এই যে কৃষ্ণচূড়া সব ফুটে আছে। আমরা বাঁ দিকে টার্ন নিলাম। এই সাইডে এটা বোধহয় ফ্লাইওভার। তেজপুর শহরটা অনেক পুরনো, এবং একে যখন ঢুকলাম তখন শহরটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগলো। কালকে কোনোখানে লাইট নেই, এমনও হতে পারে হয়তো মানে রোববার ছিল, সেই জন্য হতে পারে। তা কিন্তু সব কিছু অন্ধকার অন্ধকার এবং শুনশান লাগলো, মানে একটা মৃত শহর মনে হলো। অথচ এর মাঝখান দিয়ে ফ্লাইওভারের, পুরো শহরের মাঝখান দিয়ে ফ্লাইওভারের কাজ চলছে। কিন্তু আজকে সকালবেলা ওয়ার্কিং ডেতে যখন দেখলাম, তখন কিন্তু সেটা মনে হচ্ছে না। এখানকার যে দোকানপাট রাস্তাঘাটগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর, এবং বেশ শহরের মাঝখানটা মানে খুব সুপরিকল্পিতভাবে দোকানগুলো আছে। মানে একটা পরপর যে দোকানগুলো, সেগুলো সব একই রকম এবং সব সুন্দর করে সাজানো। কোনো দোকান আগে পিছিয়ে কোনো এরকম করে নয়। তাতে বোঝা গেল যে শহরটা বেশ সুন্দর। আর প্রথমের দিকে ভেবেছিলাম যে শহরটা বোধহয় অতটুকুই বা ওই জায়গাটুকুতেই, কিন্তু এখন এই যে দিনে যত যাচ্ছি, এই যে যত দূরেই যাচ্ছি, যে ততই দেখছি যে সে চলছেই। এই জায়গাটা দারুণ লাগছে। রাস্তাটা একদম প্রশস্ত, 4 লেনের হাইওয়ে, আর সামনটা একদম খোলা, আকাশ নীল, সকালের হালকা রোদ। জিয়া বড়লে রিভার, ও সরি, এটা হলো জিয়া বড়লে রিভার। সেই রিভারের উপর যে ব্রিজটা, সেই ব্রিজটা এখন আমরা ক্রস করছি। এই জিয়া বড়লে রিভার ব্রহ্মপুত্রই কিনা, বা এ তো গিয়ে তাহলে ব্রহ্মপুত্রই অবশ্যই গিয়ে যুক্ত হয়েছে। দারুণ ব্রিজটা, 4 লেনের ব্রিজ, মানে এটা তো দুটো ব্রিজ, এদিকে 2 লেন, ওদিকে 2 লেন। খুব সুন্দর। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আজকেই সেই পাহাড়ে আমাদের যাবার কথা। এই যে ব্রিজ থেকে আমরা নেমে পড়লাম। তার মানে এই পরবর্তীকালে কিন্তু এই নর্থ ইস্টের হাইওয়েগুলো এরকমই পুরোটাই 4 লেনের হবে। মানে আলটিমেটলি ভারতের প্রত্যেকটা হাইওয়ে এরপরে 4 লেনের হয়ে যাবে আস্তে আস্তে। কি দারুণ এই জায়গাগুলো। সমস্ত ধান কেটে নেওয়া হয়েছে, খালি এখন মাঠ পড়ে আছে, নেক্সট ফসল গাড়বে।
পুরোটা সবুজ, তারপরেও সবুজ পুরোটা, আর দূরে এগুলান সব বাঁশঝাড়। এত সুন্দর জায়গাটা, মানে উন্মুক্ত, একদম খোলা মনে হচ্ছে জায়গাটাতে। এই যে এখানে চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলছে। তা কিছু কিছু জনপদ আছে সেখানে একটু ভিড় আছে, তা না হলে বাকি জায়গাগুলো মোটামুটি ফাঁকা, তার ফলে খুব সহজেই যাওয়া যায়। এই যে কি সুন্দর এই জায়গাটা, একদম স্ট্রেট। এই যে এখান থেকে আমাদেরকে বাঁ দিকে বেঁকতে হবে, তার মানে এই হাইওয়েটাকে ছাড়লাম আমরা। এই হাইওয়েটাকে ছেড়ে এখন আমরা অরুণাচল যে বর্ডার আছে সেই বর্ডারের দিকে এখন আমরা যাব। এখানকার বাড়িগুলো খুব সুন্দর, সামনটা ফাঁকা এবং সামনে বাগান করা আছে আর পেছনে বাড়ি। এই যে আরো ছোট রাস্তায় চলে আসলাম, এটা একদম গ্রামের মধ্য দিয়ে। এই যে এইভাবেই বর্ডারগুলো ঢোকে, এরকম একদম সাধারণ কিছু রাস্তা দিয়ে বা চাপা রাস্তা দিয়ে বর্ডারগুলো ক্রস করে তারপর আবার অরুণাচলের আবার যে হাইওয়েগুলো আছে সেগুলো ধরতে হয়। তা সেই হাইওয়ে ধরতেও আমাদের মনে হয় অরুণাচলের ভেতরে বেশ কিছু দূর অবধি যেতেই হবে। খুব সুন্দর। এখন এদিক দিয়েই আমাদেরকে যেতে হবে, এটা মনে হয় শর্টকাটও হতে পারে। যে ভেতরের বাড়িগুলো বা এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হবে, সেগুলো এত সুন্দর সুন্দর। এই যে প্রতিটা বাড়ির সামনে জায়গা, ফাঁকা জায়গা এবং সেখানে খেতি জমি। এই যে প্রত্যেকটা বাড়ির সামনে ফাঁকা জায়গা এবং সেখানে তারা সবজি চাষ করে। এই যে এই যে এই যে প্রত্যেকটা বাড়ির সামনে। দারুণ, কি সুন্দর বাড়িগুলো, মানে দারুণ দারুণ। এই যে প্রত্যেকটা বাড়ির পাশে সবজির বাগান। এটা একটা স্কুল, কি সুন্দর গাছ ঠাস দিয়ে এই জায়গাটা, কি সুন্দর ফাঁকা মাঠ, আর ওটা রেল লাইন গেছে, একদম ফাঁকা মাঠ। ওহ, মনে হয় যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বোধহয় ফাঁকা মাঠ। হ্যাঁ, এই যে গাছটার উপর কত সুন্দর অর্কিড ফুলে আছে, এখানে ফুলে আছে আর কি, অর্কিড ফুটছে এখানে অনেক। এরকম বেশ কয়েকটা বাড়িতে বা বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে একেবারে ঝাঁক বেঁধে অর্কিড ফুটে আছে। আর এই যে এই রাস্তাটা এরকমই একদম সিধা রাস্তা, তার মধ্য দিয়ে দুপাশ দিয়ে একদম সবুজ মানে ক্ষেত। আর এই যে আমার সাথী, আর এই যে ম্যাডাম ছবি তুলছে। মানে এই জায়গাটা এত সুন্দর, একদম মানে গ্রামের মধ্য দিয়ে, রাস্তাটাও ভালো, সেই জন্য আরও ভালো লাগছে। কোনো ভাঙাচোরা কিচ্ছু নেই, একদম কালো পিচের রাস্তা, আর দুই দিকে ফাঁকা ধানি জমি, মানে খেতি জমি। এখন কোনো জমিতেই ফসল নেই, এখন সমখানি ফসল সব কেটে নেওয়া হয়েছে আর কি। এখন ফাঁকা জমিগুলো নিয়ে এখন শুধু পড়ে আছে, আর এখানে ভর্তি মানে গরু, সব গরু চড়ে বেড়াচ্ছে। তা সেই জন্য এখন মানে এই জায়গাটাতে আর না দাঁড়িয়ে পারলাম না। আমরা এর মধ্যে প্রায় 50 কিলোমিটার মতো চলে আসছি।
এখন ঘন্টাখানেকের মতো সময় লাগলো। আর এরপরে এখনও বর্ডার বেশ কিছুটা দূরে আছে, তা আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে বর্ডার ক্রস করব। আর এখানে এখন কিছুটা সময় কাটাই। প্রচণ্ড মানে হাওয়া আছে এখানে, সুন্দর ঠান্ডা হাওয়া। সেই হাওয়ার মধ্যে এখন একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে তারপর আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই গাছটা কি সুন্দর, একবার পুরো ফুলে ঝাঁকড়া হয়ে আছে। আর এই যে এখান থেকে আমরা বাঁ দিকে আবার সেই হাইওয়েতে এসে উঠলাম, ন্যাশনাল হাইওয়ে 15। এটা মনে হয় শর্টকাটে এইখান থেকে গ্রামের মধ্য দিয়ে নিয়ে আসলো, তার ফলে ডিস্টেন্সটা অনেকটা কমে গেল। কালো মেঘের সামনে এই যে সাদা ধোঁয়া, একদম অন্যরকম লাগছে। এখানে কোনো কিছুর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওই যে ফ্যাক্টরির চিমনির থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এখন ব্যাপার হলো, আমরা যে পাহাড়ে যাচ্ছি সেই পাহাড়ে এখন পুরো কালো মেঘ। আমরা যখন পৌঁছবো, মানে ওখানে পৌঁছানোর পর যে কি হবে, এই 15 নম্বর জাতীয় সড়কটা, এটা আসলেই বেশ সুন্দর। যদিও এটা হয়তো নতুন কনস্ট্রাকশন চলছে, সবখানে এখনো হয়নি, তার ফলে ভিড়টাও এখানে কম আছে। এখন বিহালি বলে একটা জায়গা আছে, সেইখান থেকে মানে সেখানে এসে আমরা একটু দাঁড়ালাম। এখানে আসলে কাবেরী টিফিন করেনি তখন, ওই জন্য ও এখানে টিফিনটা করে নিল। আর আমি তো সকালে টিফিনটা করেই বেরিয়েছিলাম, সেই জন্য আমি আর এখানে কিছু খেলাম না। আর এখানকার এই যে আকাশ, এই জায়গাটায় একদম কালো মেঘে ঢেকে আছে। তার ফলে এখানে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তা এখন এই কালো মেঘটা পার হয়ে গেলে ওই দিকটাতে কিন্তু আবার কালো মেঘ নেই, সাইডটাতে মানে ওপারে। তাই এই কালো মেঘটা যদি কোনো রকমে পার হয়ে যাওয়া যায়, তাহলে এই মেঘের বৃষ্টিটা অন্তত এড়ানো যায়। তা এখন দেখি ঠান্ডা একটা হাওয়া বইছে, একদিক দিয়ে ভালোই লাগছে এই গরমের মধ্যে। বৃষ্টি তো রাস্তার মধ্যে বা এর মধ্যে তো পেতেই হবে, চারিদিকেই বৃষ্টি হচ্ছে। এখন এখানে আর কিছুক্ষণ থেকে, আর এখানে এই যে কী যেন কতগুলো গাছের এগুলো ওই অংশ হবে তুলার মতো, এগুলো এদিক থেকে উড়ে উড়ে আসছে। এই দিক থেকে মনে হয় যে এই গাছটার থেকেই হবে। এই যে এই গাছগুলোর থেকেই মনে হয় এগুলো তুলার মতো করে সব উড়ে আসছে চারদিকে হাওয়াতে। এখন এরপর আমরা এখান থেকে আবার রওনা দেব, দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই রাস্তা ধরে এখনও প্রায় 35 কিলোমিটারের মতো আবার যেতে হবে। তবে ভালো যে এই হাইওয়ে ধরেই অন্তত 40-80 কিলোমিটার রাস্তা আমাদের কভার করতে হবে। তাতে আমার যতটুকু মনে হচ্ছে যে এই জিরো যাওয়ার যে রাস্তাটা, তার অর্ধেকটাই হলো আসামের উপর দিয়ে, আর অর্ধেকটা মনে হয় অরুণাচলে। আর যেটা আসামের মধ্য দিয়ে, সেটা মনে হচ্ছে যে সম্পূর্ণটাই এরকম রাস্তাই হবে। আর তারপরে যখন অরুণাচলে ঢোকা হবে, তখন থেকেই পাহাড় শুরু হবে। এমনিতে তো তাই, মানে অরুণাচলে ঢোকার পরের থেকেই পাহাড় শুরু হবে। আর এখন সেইখানকার ডিস্টেন্সটা কত দূর সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা আবার রাস্তাতে দেখা হচ্ছে। এখন বৃষ্টি কমে গেছে। আমরা এতক্ষণ বৃষ্টির মধ্যে আটকে ছিলাম। আর তারপরে ওই বৃষ্টি কমার পরও দেখি যে থামে আর না, সেই তো রেইনকোট পরতেই হবে। পরে রেইনকোট পরে আমরা রওনা দিলাম। আর তারপর কিছু দূর আসার পরে, কয়েক কিলোমিটার আসার পরেই আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল।
তখন এই যে প্রচণ্ড গরম পড়া শুরু হলো, মানে রোদ। পরে আর থাকা যাচ্ছে না রেইনকোট পরে, পরে রেইনকোট খুলে এখন আবার আমরা আগাচ্ছি। এই আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 415 দিয়ে যাচ্ছি, মানে 415 নম্বর জাতীয় সড়ক দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই যে এরই মধ্যে সামনে আমাদের পাহাড় চলে আসছে, এইখান থেকে পাহাড় একদম কাছেই দেখা যাচ্ছে, মানে পাহাড় মানে চলেই আসছি। আর অল্প কয়েক কিলোমিটার গেলেই আমরা এই পাহাড়ে উঠে যাব। এই দিকের আকাশ নীল এবং মেঘলা, মানে মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ আছে। এই ভালো রাস্তাটুকু আমরা অল্প কিছুক্ষণই চালালাম, কিন্তু এইটুকু আসতেই আমাদের গোটা দিন প্রায় চলে গেল। এবার এখান থেকে ইটানগর 21 কিলোমিটার, ইটানগরের উপর দিয়েই আমরা যাব। ইটানগর হলো অরুণাচলের রাজধানী। এই একেবারে কাছে চলে আসছি, এই পাহাড় ঘেঁষেই রাস্তাটা বোধহয় কিছু দূর যাবে, তারপরেই আমাদের বর্ডার ক্রস করতে হবে। এখানে আইএলপি চেক হয়ে গেল, তার মানে আমরা এখন অফিসিয়ালি অরুণাচলে ঢুকে গেলাম। এখানে অনলাইনেই মানে ডিজিটালি দেখালেই হয়ে যায় আইএলপি। আমি তো তবু এক কপি প্রিন্ট করে নিয়ে আসছি, তা কিন্তু ওদেরকে দেখালাম আমি ডিজিটালটাই। এখন আমরা অরুণাচলে এবং ধীরে ধীরে পাহাড়ে উঠছি। আর আমি এই গেটেই জিজ্ঞাসা করে নিলাম যে রাস্তা এবং পরিস্থিতি, তা ওরা সব বললো যে না, রাস্তা এরকমই হবে এবং নিশ্চিন্তে চলে যান। আইএলপি এখানে বর্ডারে এসেও হয়, তাতে 300 টাকা করে পার পার্সন নেয় এককালীন। আর যদি অনলাইনে কাটা হয় তাহলে অনলাইনে ওই এককালীন 300 এবং 500। 300 মানে 3 দিনের জন্য যদি আইএলপি কাটা হয় তাহলে 300 টাকা জনপ্রতি। আর যদি 3 দিনের বেশি স্লট হলো 3 দিন আর 14 দিন, আর 14 দিনের স্লট যদি কাটা যায় তাহলে সেটা হয় 500 টাকা জনপ্রতি। আর একটা যেটা যে এর জন্য লাগে বিশেষ কিছুই না। এবার দেখলাম গাড়ি সম্বন্ধে কোনো কিছুই বললো না, এবার সিম্পল যে যাবে তার নাম, বয়স, বাড়ির ঠিকানা আর যে কোনো একটা আইডি প্রুফ, আর ছবি লাগবে একটা করে। এবং এই ছবিগুলো এই 500 কেবির মধ্যে সম্ভবত হতে হবে। গ্রুপ হয় তাহলে যতজন মেম্বার যাবে তাদের প্রত্যেককে অ্যাড করতে হবে, এবং যতজন মেম্বার যাবে সেই অনুসারেই ওই পয়সাটা হবে প্রত্যেকের জন্য 500 টাকা অথবা 300 টাকা করে। আর এটা আইএলপি অরুণাচল টাইপ করলেই, মানে সার্চ করলেই এই ওদের সরকারি ওয়েবসাইট চলে আসে। সরকারি ওয়েবসাইটের অ্যাপ্লাই আইএলপি করলেই ওখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, এবং তারপর ওরা পাসওয়ার্ড, আইডি এগুলো সব দিয়ে দিবে। তার ফলে যে কোনো সময় ওই ওয়েবসাইটে ঢুকে তোমার প্রোফাইল দেখা যাবে। যে কি বড় বড় সব পাহাড়, মানে ছোট পাহাড় কিন্তু পাহাড়ের একদম ধার দিয়ে যাচ্ছি, তার ফলে মাথা উঁচু করে পাহাড়গুলোকে দেখতে হচ্ছে। তবে আমাদের যেটা একদিক দিয়ে যেটা ভালো, যে ল্যান্ডে প্রাথমিক বৃষ্টিটা হয়ে গেল। বৃষ্টি তো এখানেও হবে, এখন কি বলি, কিন্তু এই ঢোকার সময় ওয়েদারটা সুন্দর আপাতত। যদিও এখনও অনেকক্ষণ যেতে হবে বা অনেক দূর যেতে হবে, কিন্তু তা সত্ত্বেও এই এন্ট্রিটা ভালো হলো। এবং যেটা মনে হলো যে কিছুক্ষণ আগে এখানে হালকা বৃষ্টি হয়ে গেছে, তা সেটা একদিক দিয়ে ভালো। সেটা যদি হয়ে যায় তাহলে এখন আর হওয়ার সম্ভাবনাটা একটু কম, এবং আকাশ দেখেও মনে হচ্ছে যে এর মধ্যে আর বৃষ্টি হয়তো হবে না।
খুব সুন্দর এই জায়গাটা, রাস্তাটা একদম এঁকে বেঁকে গেছে। এই যে এই কুয়া দিয়ে কতগুলো রাস্তা ওঠে, এগুলো সবই মূলত ওই একটা কি দুটো বাড়ি আছে সেই জায়গাগুলো যাওয়ার জন্যই। এই যে এইদিকে রাস্তা ভেঙে গেছে। এখানে পাহাড়গুলোকে কি সুন্দর করে স্লাইস করে কাটা। এই যে ওই পাহাড়, এই পাহাড়, এই যে সাইডটা কি সুন্দর করে এই গোটা পাহাড়টা কাটা, ডান দিকে আমাদেরকে বেঁকিয়ে দিল। আর নিচে সম্ভবত ইটানগর পড়বে নাকি, ইটানগরটাকেই বোধহয় বাইপাস করছে। এটা একদম ভেতর দিয়ে, মার্কেটের ভেতর দিয়ে বা বাজারের ভেতর দিয়ে যে এরকম করে পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি হচ্ছে। এই যে চারদিকে সমস্ত পাহাড়গুলোন কেটে কেটে সব রাস্তা তৈরি হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে মন্দ। ভালো বলতে এই অঞ্চলগুলোনে আগে একদম ভালো রাস্তা ছিল না, এখন সেখানে এত সুন্দর সুন্দর সব রাস্তা হচ্ছে, এটা ভালো। আবার এটাও ঠিক, পাহাড়ের মধ্য দিয়ে চওড়া রাস্তা, সুন্দর রাস্তা করতে গেলে তো পাহাড় কাটতেই হবে। আর খারাপের মধ্যে বা মন্দের মধ্যে যেটা, সেটা হলো পাহাড় কাটা পড়ছে। এই যে পুরো জায়গাগুলো এগুলো যেগুলো আছে সব পাহাড় কেটে কেটে সব ধাপ বানানো হয়েছে এবং সেখানে সবাই বাড়ি করছে। এই রাস্তাটাতে তুলে দিল, এই রাস্তাটাতে এখন অনেক গাড়ি দেখে এবং রাস্তাটা বেশ চওড়া, অথচ এর শুরুটা এত জঘন্য এবং এত ছোট ছিল, ওটা দেখে মনে হচ্ছিল যে কোন যেন একটা ইয়ার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অথচ ওটা দিয়ে আসার পরে এখন দেখছি যে না, অনেক বড় রাস্তা, এটা কাজ চলছে চারিদিকে, রাস্তাঘাটের সমস্ত কাজ চলছে। এই ইটানগরের এখানে সুন্দর একটা ব্রিজ আছে। এই যে কি সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজের মতো একটা ব্রিজ আছে। আকাশ একটা সাইড এখন আবার অন্ধকার করছে, একটু আগে বেশ সুন্দর একটু রৌদ্রু দিল, রৌদ্রু যখন হলো তখন প্রচণ্ড গরম। তা এখন লক্ষণ দেখে তো মনে হচ্ছে যে আবার বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আশপাশের গাছপালাগুলো সব ভিজে আছে, রাস্তাটাও ভেজা, আর এরকম করে সুন্দর করে এঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে। এইখানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মানে বৃষ্টি জাস্ট হয়ে গেল, এখনো বাতাসের মধ্যে জলীয় বাষ্পগুলো আছে। এখান থেকে 0.72 কিলোমিটার যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই অরুণাচলে আসলে বাই নর্থ ইস্টে আসলে এর মানে এই যে সবুজ, এটা দেখেই মন শান্তি হয়ে যায়। এত সুন্দর সবুজ, ডিপ সবুজ, আর তার মধ্যে যে বৃষ্টি হয়ে গেলে এর আলাদা একটা রূপ ফুটে ওঠে, মানে সব কিছু এরকম ভেজা ভেজা, আরও গাছপালাগুলো আরও বেশি সতেজ মনে হয় এবং সমস্ত ধুলোবালিগুলো সব ঝরে পড়ে যায়, মানে ধুয়ে যায়, তার ফলে গাঢ় সবুজ বা সবুজটা একদম চকচক করতে থাকে। সুন্দর একটা আয়রন ব্রিজ, নিচ দিয়ে নদী আর উপর দিয়ে এই ব্রিজটা, এটা একদম নতুন হয়েছে। দেখে মনে হচ্ছে যে এটা কয়লার পাহাড় বোধহয়, মানে ওয়েলকাম টু কাই পানিওর। হ্যাঁ, এই জায়গাটাও বেশ সুন্দর।
এই পুরো জায়গাটাকে একটা কিছু প্রজেক্ট করবে মনে হয়। এখন অল্প অল্প ঠান্ডা লাগছে। আমরা অনেকটা উপরে চলে আসছি। এখানে চা বাগান, পুরো পাহাড়টার গায়ে এটা চা বাগান। কি সুন্দর লাগছে এখান থেকে। সম্ভবত এই জায়গাটার নাম 9 মাইল। এখানে এসে আমরা দাঁড়ালাম। এখান থেকে জিরো এখনও 50 কিলোমিটারের মতো, 50 51 এরকম, বা 49 এরকম। আর এখানে একটা জিনিস আমরা এখানে পেলাম, এই যে এটা যে পিঠা, মানে আমাদের যে কি পিঠা বলে, পাটিসাপটাটা এখানে তৈরি হয় এক বিশেষ চাল দিয়ে। এই চালটা মূলত এখানেই হয়। এটা মানে ওই যে গাঢ় চাল, মানে এটা অরুণাচল এবং আসামে তো খুবই বিখ্যাত এটা। তা সেই চালটা স্টিকি চাল, এবং এই চাল দিয়ে এই পিঠাটা তৈরি হয়। দারুণ পিঠাটা। ভিতরে এটার ভিতরে তিল আছে, আর সুন্দর মিষ্টি, এবং চাল দিয়ে বানানো, মানে খেতে দারুণ। এখানে এই প্যাকেটগুলো এরা 50 টাকা করে নেয়। এখানে বেশ কয়েকটা থাকে, তা সেটাই একটা নিয়ে এখন খাওয়া হচ্ছে, এবং টেস্ট খুবই সুন্দর। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে টিফিনটা করে নিলাম। আসলে এত বেলা হয়ে গেছে, আমাদের দুপুরের খাবার আজকে খাওয়া হয়নি। তা অথচ সকালবেলায় দুজনেই, মানে আমিও তো সকালবেলা সেই পুরি তরকারি এগুলো খেয়েছিলাম, আবার কাবেরিও ও পরোটা তরকারি পরে খেয়ে নিল। তার ফলে ওই পুরি বা ওই জাতীয় রুটি কিছু খাওয়ারই এখন আর ইচ্ছে ছিল না। আবার ভাত খাবো তারও এখন আর সময় নেই, মানে অনেক বেলা হয়ে গেছে, 4টা তো বেজেই গেছে। তা সেই জন্য ভাবলাম যে ওই যে চালের পিঠেগুলো কেনা হলো, সেই চালের পিঠেগুলো বেশ সুন্দর। সেই চালের পিঠেগুলো একদম ড্রাই, মিষ্টি আছে। ওরা তো বলে যে ওই চালটাই অত মিষ্টি, স্টিকি এবং মিষ্টি, সেই জন্যই ওটা দিয়ে ওই পিঠাই তৈরি করা হয়। তা সেটা খেলাম, তার সাথে যে ড্রাই ফ্রুটগুলো আমাদের ছিল সেগুলো খেয়ে নিলাম, জল খেলাম, ব্যাস। আপাতত কাজ চলে যাবে। তা এখান থেকে আরও ঘন্টাখানেক বা সোয়া ঘন্টার মতো টাইম লাগবে জিরো পৌঁছাতে। আর এই যে দূরে পাহাড়ের মাথায়গুলোনে সাদা মেঘ জমে গেছে, সেগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। আর মাঝখানের সময়টায় এত বৃষ্টি খেয়েছি আজকে, সেই জন্য আর বৃষ্টির ইচ্ছে নেই। আলো থাকতে থাকতেই টানা কিছু সময় এখন চালাতে হবে। আর যেটা ব্যাপার সেটা হলো গরম পোশাক পরে নেওয়া হয়েছে, গরম জ্যাকেট একটা, অন্তত জ্যাকেটের একটা লেয়ার পরে নেওয়া হয়েছে, কারণ ওই শুরুতেই বেশ ঠান্ডা লাগছিল। তা ভাবলাম যে এখন যদি জ্যাকেট পরে না নেই, এরপরে যত উপরের দিকে একটু উঠবো তত তো ঠান্ডা লাগবে, তখন আবার নামতে হবে, আবার সেই সমস্ত জ্যাকেট ট্যাকেট পরতে হবে। তার বদলে একবারেই এখনই পরে নেই। কি দারুণ এই জায়গাটা, নিচ থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, আর নদীর পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা। কি সুন্দর পাহাড়টা। আমরা উপর থেকে যে নদী আর যে ভ্যালিটা দেখলাম, এখন কিন্তু আমরা আস্তে আস্তে সেটাতেই নেমে আসলাম। এই আমাদের ডান দিক দিয়েই এই যে নিচ দিয়ে নদীটা বয়ে চলছে। এই জায়গাগুলো উপর থেকে যত সুন্দর লাগে, মানে ভাবাই যায় না। অথচ যখন তার মধ্য দিয়ে যায় তখন কিন্তু ওই দৃষ্টিটা বা অ্যাঙ্গেলটা তো আমরা দেখতে পারি না। মানে এখন যেটা ড্রোন দিয়ে অনেক সহজ হচ্ছে এবং অনেক সুন্দর করে তোলা যাচ্ছে, সেই জন্য। আর এই পাহাড়ে এইরকম উপরের কিছু ভিউ পয়েন্ট থাকে, সেখান থেকে বাকি শহরটাকে বা বাকি জায়গাটাকে দেখা যায়।
এই যে খেলার মাঠ এবং এটা অডিটোরিয়াম সম্ভবত। এটা গ্রামের বাজার, মানে যেটাকে হাট বলে সেই হাট। এটা দেখার খুব ইচ্ছে ছিল এবং গেলে খুব ভালোও লাগতো, কিন্তু যেটা ব্যাপার এখন যদি ওখানে যাই তাহলে এদিকে জিরো পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে। এই যে এখানেও সেই দোকান এবং এখানেও এক একটা সবজি এরা এখানে সাজিয়ে রাখে, মানে নির্দিষ্ট পরিমাণে মেপে মেপে ওগুলোকে প্যাকেট করে রাখে। তার ফলে বিক্রির সময় সুবিধা হয়, আর মাপামাপির ব্যাপার হয় না, যে জয়টা লাগবে সে তয়টা নিয়ে যাও। এই যে যে ইয়াটা বসে আছে, মানে পুলিশ অফিসার ওখানে চেয়ারের মধ্যে, সে মানে জাস্ট কি বলি মস্তানি দেখালো। সেটা কি হলো, ও মোবাইলের মধ্যে গান চালাই দিয়ে, কাঞ্চারে কাঞ্চিরে গান চালাই দিয়ে ওই যে ওই পাশে গাছের নিচে যে একটু ব্ল্যাকিশ ইয়া পরে যেটা বসে আছে, তা ও কাঞ্চারে কাঞ্চি গান চালাই দিয়ে খৈনি ডলতে ডলতে আসলো। আসার পর বলবে যে কাগজ দেখাও। কিসের কাগজ? বলে কি না আইএলপি দেখাও। আমি বললাম আইএলপি তো উঠো বর্ডারে তো দেখছে গেটে। তা বলে যে দেখালো, এখানে আবার দেখাতে লাগবে। ঠিকই আছে। তারপর আমি মোবাইল থেকে দেখাতে যাচ্ছি, তা বলে যে না, মোবাইলে দেখানো যাবে না, ওটা ওই কী যেন বলে কাগজে দেখাতে হবে। তা আমি বললাম তো স্যার সবখানেই তো মোবাইলেই দেখে, তা সেই জন্য মোবাইলেই এখন তো ডিজিটালি সব দেখে। তবে না না, কাছে সবসময় রাখতে লাগবে, কাগজ দেখাইতে লাগবে, তারপর ড্রাইভিং লাইসেন্স দেখাইতে লাগবে। আমি বললাম ড্রাইভিং লাইসেন্স সেটাও দেখাইতে লাগবে? আমি কি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসছি, আর সেটাও কি হার্ড কপি দেখাইতে লাগবে? বলে কি হ্যাঁ, সেটাও হার্ড কপি দেখাইতে লাগবে। তা যাই হোক, সবই তো আছে। পরে পরে সেই ভিতর থেকে মানে আইএলপিটা বের করতে লাগলো। আইএলপিটা বের করে নিয়ে কী যে ও দেখলো কে জানে, এক সেকেন্ডও দেখলো না। তারপরে বলে যে ঠিক আছে, তারপরে আবার কনফার্ম করে যে আইএলপি ড্রাইভিং লাইসেন্স আছে তো। মানে আমি তার ডিউটিকে অবজ্ঞা করে মানে মানে তিরস্কার করছি না, আমি তার আচরণটাকে তিরস্কার করছি। অথচ যে ইন্সপেক্টর বা যে পুলিশ মানে গার্ড বা পুলিশ কর্মী যেই হোক, অফিসিয়াল পুলিশ পার্সোনাল যারা, যিনি মানে গেটে ছিলেন, মানে বর্ডারে, তিনি এত সুন্দর ব্যবহার, তা তাকে বলে যে যে কোনোটা দেখালে হবে, আর মানে মোবাইলে দেখালে হবে, বলে যে দেখাই দাও তাহলেই হবে। তারপর যাই হোক, পরে তো মোবাইলে নিয়ে গিয়ে দেখালাম, দেখে নিল। দেখে নিয়ে সেটা তিনি আবার ওয়েলকাম জানাইলো এবং উইশ করলো যে যান, ভালো করে ঘুরে ঘুরে আসেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তাঘাট বা পরিস্থিতি সম্বন্ধে, তা বলে না কোনো টেনশন নাই, নিশ্চিন্তে যান। তা এই যে তার যেমন আমি প্রশংসা করছি, সেরকম এর আমি তিরস্কার করছি, কারণ এরকম নেশা ডলতে ডলতে গান মোবাইলে বাজাতে বাজাতে এসে যখন এরকম আচরণ করে বা দাবি করে, সেটা প্রশংসার অন্তত আমি করতে পারবো না। কিন্তু এটা তার ডিউটি, এবং ডিউটিটাই ঠিকমতো করলেই ভালো। এই যে ইয়াজ আলী যে গ্রামটা দেখলাম, এই হলো সেই গ্রামটা। আমরা ওই নদীর নিজ মানে পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে এসে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম। আর এটাই হলো সেই ইয়াজ আলী যে গ্রামটা, সেই গ্রামটা। আর কি সুন্দর, এটা যে ভ্যালিটাকে পুরোটা ক্ষেত বানায় দিছে। এখন গোটাটার মধ্যে এরা চাষাবাদ করে এখানে।
বাহ, উপরে একটা বোধহয় এটা কোনো রিসোর্ট ফিসোর্ট বা সেরকম কিছু হবে। এখানে চা গাছ লাগানো হয়েছে আর উপরটা খুব সুন্দর। এই বিকেলটাই এখানে খুব দারুণ। এই যে আবার এই যে কালো মেঘ দেখা যাচ্ছে, দুই এক ফোঁটা তো পড়ছেও, অথচ মাথার উপরে তখন দেখলাম যে কোনো মেঘ নেই। অথচ এই যে দু একটা টার্ন নিতে না নিতেই এই যে আবার এখানে বৃষ্টি শুরু হলো। এখন আর রেইনকোট পরতে ইচ্ছা করছে না। আর তার মধ্যে ওই যে গরম জামাগুলো পরেছি, মানে জ্যাকেটটা, তার ফলে ভিতরে একদম ঘেমে যাচ্ছে। আসলে ওই নিচে যখন উঠছিলাম তখন যেরকম ঠান্ডা লাগা শুরু হলো, তাতে ভাবলাম যে এখনও এত দূর রাস্তা যেতে হবে, নিশ্চয়ই পরে হাইট তো বাড়বে এবং তার সাথে ঠান্ডাটাও বাড়বে, সেই জন্য পরেই নিলাম। কিন্তু এখন দেখি যে উল্টো। এই জায়গাটা অদ্ভুত, এখানে মনে হয় কোনো প্রজেক্টের কাজ টাজ চলছে নাকি। এই যে এরকম করে কেটে কি সব বানাচ্ছে। ইয়াচুলি, এই জায়গাটার নাম ইয়াচুলি। এইখানে এত বড় বড় বিল্ডিং, 1 2 3 4 5 6 7 8, 8 তলা বিল্ডিং শেষ, বলে কি। এবং সেটা একটা না, বেশ কয়েকটা হচ্ছে। এইভাবেই এই যে পাহাড়ের যে ভারসাম্য নষ্ট হয়, এইখানে এত উঁচু বিল্ডিং করার কোন মানেটা আছে। এই যে আমরা জিরোতে ঢুকছি, তা এখানে তো এক একখানে এক এক রকম কিলোমিটার দেখাচ্ছে। কোনোখানে বলছে 2 কিলোমিটার, কোনোখানে বলছে 6 কিলোমিটার। ওয়েলকাম টু জিরো। এই হলো জিরো। শুরুতেই বিরাট বড় একটা চার্চ। এখানে বড় বড় কোম্পানি তাদের শোরুম বা ইয়ে আছে। হাপলি, এটা হলো জিরো, মানে জিরো বলতে এটা নিউ জিরো বা জিরো শহরটা। এখানে এই যে এরকম একদম কমার্শিয়াল ফ্লেভার চলে আসছে এখানে। সেই বড় বড় সব কমপ্লেক্স, বড় বড় সব কোম্পানি, তাদের শোরুম থেকে শুরু করে সমস্ত কিছু। তা এখন আমরা চেষ্টা করছি, এর ওল্ড জিরো বলে জায়গা আছে। তো মানে এখান থেকে এই 4-5 কিলোমিটার, মানে এই রাস্তাটাই সোজা যায়। তা আমরা ভাবছি যে সেই দিকটাতে এগোতে থাকি। এগোতে এগোতে মাঝখানে যেখানে কিছু পাবো সেইখানেই ঢুকে যাব। মানে পছন্দের মতো কিছু একটু ফাঁকা ঠাকা দেখে কোনো হোমস্টে বা কিছু পাবো, সেখানেই যাব। এই যে জিরোর যে ভ্যালি, যার জন্য জিরো বিখ্যাত, সেই এই যে ভ্যালিটা, এই যে আমাদের ডান দিকে পুরোটা হলো ভ্যালিটা। এর চারদিক দিয়ে গোল হয়ে ঘুরে ঘুরে গেছে রাস্তাটা। এই যে এই জায়গাটা তুলনায় অনেক বেশি খোলামেলা, অনেক ভালো লাগছে এটা। এই যে বুল্লা, ওয়েলকাম টু বুল্লা ভিলেজ। এই যে এইখানকার মধ্যে কয়েকটা বোধহয় হোমস্টে আছে, তার মধ্যে থেকে এই যে আন্নি জিরো। এখন আমি জিরোতে, এটাকে ওল্ড জিরো বলে। আমরা যখন আজকে জিরোতে আসি তখন জিরোর যেটা এখন
দরকার জায়গা, মানে নিউ জিরো বলা যায়, সেই জায়গাটা প্রচণ্ড রাশ। সেখানে একদম দোকানপাট বাজার দিয়ে একেবারে প্রচণ্ড ভিড়। সেই জন্য সেখান থেকে পরে আমরা ওখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ওল্ড যে জিরো সেখানে চলে আসি, এবং আসার পর অনেক খোঁজাখুঁজির পর সেই যে ভ্যালি বা ধানক্ষেতটা আছে তার পাশেই একটা হোমস্টে পেয়ে যাই। এই সেই হোমস্টে। আর সেই হোমস্টের একটা রুম আমরা পেয়ে যাই এবং সেখানেই আমরা এখন আছি। আজকে আমাদের সারাদিনে খাওয়া হয়নি। সেই সকালবেলায় আমি খালি ব্রেকফাস্ট করেছিলাম, আর কাবেরী দুপুরবেলায় একটু টিফিন টাইপের করেছিল। কিন্তু তারপর আর আমাদের সারাদিনে যেটা ভাত খাওয়া সেটা আর হয়ে ওঠেনি। পরে এখানে আসার পর ওদেরকে বলাতে ওরাও বেশ তাড়াতাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিল, এবং এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু এখানে আজকে কিন্তু ঠান্ডা আছে। আজকে বলতে পারি না, মানে এখানে ঠান্ডা আছে। গত অন্যান্য জায়গাগুলো না যেরকম গরম ছিল তার তুলনায় এখানে একটা শিশির শিশির করে একটা ঠান্ডা বাতাস বইছে। আর আগামীকালের ফোরকাস্টে দেখাচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তা সেই জন্য আগামীকাল কি করব বা কি হবে সেটা এখনই কিছু বলতে পারছি না, সেটা আগামীকালকেই জানতে পারা যাবে। আর আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।